জয় হিন্দ। পেহেলগাম ঘটনা ঘটার ঠিক পরের দিনই ভারতবর্ষ পাকিস্তানের ওপরে বেশ কিছু চাপিয়েছে, বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধু জল চুক্তি অফ করে দেওয়া, এবং তার ঠিক পাল্টা প্রতিবাদ স্বরূপ পাকিস্তানও কিন্তু পিছিয়ে নেই। পাকিস্তানও সিমলা চুক্তিটি রদ করেছে বা বাতিল করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা একেবারে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে জানবো যে এই সিমলা চুক্তি আসলে কি ছিল, কবে এটি হয়, এবং এই চুক্তির বিষয়বস্তুগুলো এক্স্যাক্টলি কি ছিল। এই চুক্তি বন্ধ করার ফলে ভারতবর্ষের ক্ষেত্রে কোন কোন অসুবিধাগুলো হবে তা নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। তার সঙ্গে অবশ্যই আমরা জানবো যে ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব কি হওয়া উচিত। আমরা এটি প্রত্যেকেই জানি যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, এবং সেই সময় ভারত যে শুধুমাত্র বাংলাদেশকে সাহায্য করেছিল তাই নয়, বা শুধুমাত্র যে যুদ্ধে অংশ নিয়েছিল তাই নয়, বরং বলা যায় যে এই যুদ্ধে ভারতবর্ষ সম্পূর্ণ লিড করেছিল, এবং এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়। সেই সময়তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, এবং অপরদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জুলফিকার আলী ভুট্টো। তো ওনাদের ভেতরে একটি চুক্তি হয়, সিমলা চুক্তি। কোন সময় হয়? 1971 সালে যখন যুদ্ধ বিরতি হয় এবং প্রায় 93,000 পাকিস্তানি সেনাকে ভারতবর্ষ নিঃশর্তে সসম্মানে আবার পাকিস্তানে ফিরিয়ে দেয়, তখন দুই দেশের ভেতরে শান্তি রক্ষার জন্য ভারতের সিমলা শহরে এই দুই রাষ্ট্রপ্রধান অর্থাৎ জুলফিকার আলী ভুট্টো এবং ইন্দিরা গান্ধীর ভেতরে একটি চুক্তি হয়, শান্তি চুক্তি, যা সিমলা চুক্তি নামে পরিচিত। এই চুক্তিটি স্বাক্ষরিত হয় 1972 সালের 2রা জুলাই। চুক্তির বিষয়ের 1 নম্বরে ছিল হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের ভেতরে যা সমস্যা সেই সময়তে ছিল তারা এই চুক্তির মাধ্যমে ঠিক করে নেয় যে সমস্ত সমস্যা তারা দুপক্ষ মিলে বসে আলোচনার টেবিলে বসে সমাধান করবে, এবং এর মধ্যে অন্য কোনো তৃতীয় পক্ষের উপস্থিতি তারা চায় না, অন্য কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা চায় না। অর্থাৎ এমন নয় যে সমস্যা হলো ভারত আর পাকিস্তানের, ওখান থেকে চীন আসবে বা আমেরিকা আসবে বা রাশিয়া আসবে বা রাষ্ট্রপুঞ্জ আসবে, এমনটা নয়। এদের দুই দেশের সমস্যা, এরা দুই দেশ মিলে আলোচনা করে বৈঠকে বসে সমাধান করবে। এই ছিল সিমলার চুক্তির প্রথম শর্ত। সেকেন্ড যে শর্ত ছিল ওটি হচ্ছে গিয়ে সীমান্ত শ্রদ্ধা, অর্থাৎ 1971 সালে দুই দেশের যা ঠিক রাজনৈতিক সীমা, অর্থাৎ পাকিস্তানের যা সীমা আছে সেই সীমাকে ভারতবর্ষ সম্মান করবে, এবং ভারতের যা সীমা আছে সেই সীমাকে পাকিস্তান সমানভাবে শ্রদ্ধা করবে। একে অন্যের সীমানায় ঢোকার জন্য চেষ্টা করবে না, বা কোনো রকমভাবে তারা এগোবে না বা হিংসাত্মক কার্যকলাপ করবে না। সিমলা চুক্তির 3 নম্বর পয়েন্ট ছিল হচ্ছে গিয়ে লাইন অফ কন্ট্রোল। 1971 সালে যুদ্ধের পর কাশ্মীরে ভারতবর্ষের সেনা এবং পাকিস্তানের সেনা যে অবস্থানে দাঁড়িয়েছিল, অর্থাৎ যেটি এক সময় ছিল সিজফায়ার লাইন নামে পরিচিত ছিল 1947 সালে, সেই লাইনটি পরবর্তী সময় 1971 সালে তার নাম দেওয়া হয় লাইন অফ কন্ট্রোল, এবং ঠিক হয় যে এই লাইন অফ কন্ট্রোলকে দুই দেশই মান্যতা দেবে, এবং দুই দেশের কোনো সেনাই ওই লাইন অফ কন্ট্রোলকে টপকাবে না বা তা ভেঙে এগোনোর চেষ্টা করবে না। এটিও স্থির হয় সিমলা চুক্তিতে। এবং এই চুক্তির 4 নম্বর শর্ত এটি ছিল, এই চুক্তির মাধ্যমে ভারতে প্রায় 93,000 পাকিস্তানি সেনাকে যুদ্ধ বন্দীকে সম্পূর্ণ সসম্মানের মুক্তি দেওয়া হয়, এবং বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে মান্যতা দেওয়ার কাজও পাকিস্তান শুরু করে। তাহলে এই ছিল আমাদের সিমলা চুক্তির মূল বিষয়গুলো। এবার আমরা দেখব যে যদি পাকিস্তান এই চুক্তিকে বাতিল করে দেয় তাহলে পর ভারতবর্ষের জন্য কোন কোন দিক থেকে ক্ষতি হওয়া সম্ভব আছে। তাহলে 1 নম্বর যে শর্ত ছিল যে বাইল্যাটারাল আলোচনা, অর্থাৎ ওখানে স্থির ছিল দুই দেশের সমস্যার ভেতরে অন্য কোনো তৃতীয় পক্ষ আসবে না সমাধান করতে। ফলে এটির ক্ষেত্রে একটি অসুবিধা হবে কি, বর্তমানে হয়তো পাকিস্তান অন্য কোনো দেশের সাহায্য চাইতে পারে এবং রাষ্ট্রপুঞ্জে যেতে পারে সাহায্যের জন্য। এর ফলে ভারতবর্ষ একটু হলে চাপের মুখে পড়বে। অর্থাৎ
যদি পাকিস্তান এখন আন্তর্জাতিক মহলের কাছে এই ব্যাপারটি জানায় বা সাহায্যের আবেদন জানায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু সমস্যা হওয়া সম্ভব। আর পাকিস্তান কবেই বা অন্য পক্ষের কাছে সাহায্য আসেনি, বরাবরই পাকিস্তানের অভ্যাস অন্য দেশকে জড়িয়ে নেওয়া, ইউএনকে জড়িয়ে নেওয়া, এটা তো বরাবর হয়ে আসছেই। নাম্বার সেকেন্ড যে শর্ত ছিল ওটি হচ্ছে গিয়ে পিসফুল নেগোসিয়েশন, অর্থাৎ শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে সমাধান করবে। তো এই যে এখন চুক্তি বাতিল করলো, এর মাধ্যমে কবেই বা পাকিস্তান শান্তিপূর্ণভাবে বৈঠক করে এসছে, এটা কখনো আসেওনি। ফলে বর্তমানে যে চুক্তিটি বাতিল করলো, ওই শান্তি চুক্তির মাধ্যমে যে আলোচনার মাধ্যমে বসার যে ব্যাপারটা ছিল, ওটা কবেই বা তারা বসতো আদৌ। ফলে এই চুক্তি বাতিল হওয়া, তো এই জায়গাটা আর কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। ওরা এমনিতেই কোনোদিনও শান্তিপূর্ণভাবে আলোচনাতে বসেইনি। নাম্বার 3 নম্বর চুক্তির শর্ত ছিল এলওসিকে আমরা বড়া ধরে নিয়ে চলবো, অর্থাৎ লাইন অফ কন্ট্রোলকে আমরা দুই দেশ মান্যতা দেব। তো এইটা ক্ষেত্রে দেখব যে অতীতেও কিন্তু পাকিস্তানে লাইন অফ কন্ট্রোলকে মান্যতা দেয়নি, ওরা এর আগেও সেই লাইন অফ কন্ট্রোলকে সীমানা ভেঙে এসছে, যার ফলেই তো হয় 1999 সালের কার্গিল যুদ্ধ। ফলে ওরা অতীতেও চুক্তি থাকা সত্ত্বেও এই ধরনের অশান্তি, এই ধরনের আক্রমণ, এই ধরনের সন্ত্রাস চালিয়ে এসছে বরাবর। অর্থাৎ এই যে সীমা চুক্তি বন্ধ করলো, তার ফলে কিন্তু ভারতবর্ষের খুব একটা তাদের হেরফের হওয়ার কোনো জায়গা নেই, কেননা ওদের যা অবস্থান তা চুক্তি থাকলেও যে অবস্থান ছিল, চুক্তি বাতিল হলেও তার অবস্থানের মোটামুটি একই অবস্থান। কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কোন জায়গাতে আছে? সমস্যাটা এমন যে শর্ত অনুযায়ী আমরা ধরে নিয়েছিলাম যে কাশ্মীর ইস্যুটাকে নিয়ে দুই দেশ একমাত্র আলোচনাতে বসবে, সেই ব্যাপারটি এখন যাবে কি আন্তর্জাতিক মহলে। ফলে আন্তর্জাতিক মহলে দুই দেশের ক্ষেত্রে চাপ এটি বাড়বে এবং দুই দেশের মাথা নিচু হবে। নাম্বার সেকেন্ড হচ্ছে লাইন অফ কন্ট্রোলকে মান্যতা দেওয়ার যে কথাটি ছিল, সেটি পাকিস্তান মাঝে মধ্যে না মানলেও একটা কিন্তু মেনে চলতো। অর্থাৎ একটু আন্তর্জাতিক চাপের কাছে ওরা মাথা নত করেছিল, কিন্তু বর্তমানে এই চুক্তি বাতিল হলে পরে কিন্তু ওরা আবার সেই লাইন ভেদ করে ইন্ডিয়ার দিকে এগোতে শুরু করবে। ফলে আমাদের সীমান্তে একটা উত্তেজনা বাড়বে, সেনা মোতায়েন বাড়বে, তার ফলে একটা অশান্তির সৃষ্টি হবে এবং সমগ্র বিশ্বের এই বার্তাটি যাবে যে ভারতবর্ষ দেশটি এখন অশান্তির মধ্যে ডুবে আছে, যেটি একটি দেশের ইমেজের জন্য খুব একটা ভালো খবর নয়। এবং অবশ্যই এই চুক্তি যদি বাতিল হয়, তাহলে পরে দুই দেশের যে সম্পর্ক আরও অবনতি হবে। এমনিতেই সম্পর্ক অবনতি একেবারে তলানিতে আছে, ফলে সম্পর্ক বাতিল হওয়াতে এর যেন আর কোনো রাগঢাক থাকলো না, একেবারে চূড়ান্ত অবনতির দিকেই এগোবে এই সম্পর্কটি। এই গেল হচ্ছে সিমলা চুক্তি বাতিলের সমস্যা। কিন্তু মূল সমস্যাটি হলো সেটি কি আছে, সেটি হচ্ছে গিয়ে 1 নাম্বার যে ওরা ওদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে, অর্থাৎ পাকিস্তানের ওপর দিয়ে আর কোনো ভারতীয় বিমান চলাচল করতে পারবে না। এর ফলে একটু অসুবিধা অবশ্যই হবে, কেননা ইতিমধ্যে আমরা জানি যে পশ্চিম যে দেশগুলো আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, সেখানে কিন্তু পাকিস্তানের ওপর দিয়ে আমরা যাতায়াত করে থাকি। ফলে যদি ওই অঞ্চলটি আকাশসীমাটি বন্ধ করে দেওয়া হয়, তার জন্য কি হবে, তার বিকল্প একটি ব্যবস্থা আমাদের খুঁজতে হবে। তার জন্য আমরা জানি সময়টি বেশি লাগবে এবং জ্বালানি খরচটি বাড়বে এবং অবশ্যই এই প্লেন যে কোম্পানিগুলো আছে ওদের খরচটি বাড়বে, ফলে আমার প্লেনের টিকিটের দামটা বাড়বে। এটি একটি অবশ্যই ক্ষতি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর ওরা কি দিয়েছে, 2 নম্বর জানিয়েছে ওরা যে বর্ডার ক্লোজ করা হলো, ট্রেন ক্লোজ করা হলো। দিক পরে দিক বর্ডার ক্লোজ করাটাই তো ভালো, কে চায় ওই দেশে যেতে, বড় আমরা চাই তোমরা আর দিকে এসো না। ফলে স্বাভাবিকভাবেই এই বর্ডার ক্লোজ করলে পরে আমাদের ভারতেরই অবশ্যই লাভ হবে, বর্ডার ক্লোজ থাকুক। দেন এখানে কি আছে, ট্রেন ক্লোজড, অর্থাৎ দুই দেশের মধ্যে যে ট্রেন চলাচল হতো সেটিও এখন বাতিল করা হলো। বেশ ভালো কথা, কে চায় ওখানে যেতে, বরং ট্রেন বাতিল হলে পরে তোমাদের যে ট্রেনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য হতো, তোমাদের যে আমদানি হতো, রপ্তানি হতো, সেগুলো সব বন্ধ হবে। অর্থাৎ ট্রেন বন্ধের ফলে আখেরে তোমাদেরই ক্ষতি হবে। অর্থাৎ এই দেশ থেকে বিভিন্ন দ্রব্য, ওষুধ, বিভিন্ন জিনিস পাকিস্তানে যেত, সেটা এখন যাওয়াটা বন্ধ হয়ে যাবে ট্রেন বন্ধের জন্যই। নাম্বার কি আছে, থার্ড
পার্টি ট্রেড বন্ধ, অর্থাৎ কোনো দেশ যদি ইন্ডিয়া থেকে মালপত্র নিয়ে গিয়ে পাকিস্তানে সাপ্লাই দেয় ওটিও এখন আপাতত বন্ধ। বেশ ভালো কথা, এমন বহু দেশ আছে যারা কিনা ভারতবর্ষ থেকে মালপত্র কিনে নিয়ে অন্য দেশে সরবরাহ করে থাকেন। তো পাকিস্তান চেয়েছে যে এখন এটিও ওরা বন্ধ করে দেবে, বেশ ভালো কথা। ওদের প্রয়োজনে ওরা এগুলো কিন্তু বর্তমানে এগুলো বন্ধ করে দিলে পরে সমস্যা হচ্ছে ওদেরই হবে, ভারতবর্ষ খুব একটা ক্ষতির মুখে পড়বে না। নাম্বার 4 এখানে বলেছে ট্রেড ক্লোজড, যাবতীয় ব্যবসা হচ্ছে বন্ধ ইন্ডিয়ার সঙ্গে। এটাও খুব ভালো কথা, ব্যবসা দুপক্ষের জন্যই হয়। তোমরা যদি ব্যবসা বন্ধ করে দাও তোমরাই বরং অনেক কিছু এখান থেকে তোমরা আমদানি করো, রপ্তানি আর কতটুকু হয়, আমদানি বেশি হয়, ফলে তোমাদের দেশেই মাল সরবরাহ বন্ধ হবে, ক্ষতি তোমাদেরই ওখানে হবে। নাম্বার 5 আছে ডিপ্লোম্যাটিক ডাউনগ্রেড, সদস্যের সংখ্যাটি কমানো। বেশ, তোমরা এটা কী কমাবে? এর আগে ইন্ডিয়া অলরেডি কমিয়ে দিয়েছে দুদেশেই, পাকিস্তানের এম্বাসিতেও ওখানে সংখ্যা কমিয়ে দিয়েছে, ইন্ডিয়ান এম্বাসিতেও পাকিস্তানের সংখ্যাটা কমিয়ে দিয়েছে, এটা তো ইন্ডিয়া অলরেডি করে দিয়েছেই। তাহলে এর ফলে আসলে কি হবে? এর ফলে হচ্ছে আসলে আমাদের পাকিস্তান সারা বিশ্বের কাছে একদম একা হয়ে পড়বে। ওরা তো মাঝে মধ্যেই যায়, ওরা চায় বিভিন্ন জায়গায় গিয়ে, রাষ্ট্রপুঞ্জে গিয়ে, সৌদি আরবে গিয়ে, ইউএইতে গিয়ে ওরা সাহায্য চেয়ে আসে, ভাবে যেন আমরাও যা ওরাও তা, কিন্তু তা আসলে নয়। সব দেশ এখনকার যে জিও পলিটিক্যাল জায়গা সেখানে কিন্তু এইভাবে আর ধর্ম দেখে এগিয়ে আসা হয় না। এখানে কিন্তু দেখা হয় যে কোন দেশের ইমেজ কতটা ভালো। ফলে পাকিস্তানের যা বর্তমান কার্যকলাপ তার অতীতটাও সারা বিশ্ব জানে, এবং বর্তমান ওদের যা স্ট্যান্ডার্ড সেই ইমেজটা প্রত্যেকে জানে। ফলে এই অবস্থা কী হবে? ওরা একেবারে একঘর হয়ে পড়বে সারা বিশ্বের সামনে। আর এই চুক্তি বাতিল করার জন্য যে পাকিস্তান বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে, তার জন্য করাচি স্টক মার্কেট ডাউন হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের যেমন আছে বম্বে স্টক এক্সচেঞ্জ, ওদের ওখানে আছে করাচি স্টক এক্সচেঞ্জ, সেটাই ইতিমধ্যে কিন্তু বিপুল পরিমাণ ক্ষতির মুখে আছে। এবারে এই সামগ্রিক অবস্থা বিবেচনা করে যা হলো, ওরা যা করলো, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের দেশে পাকিস্তান অশান্ত হচ্ছে, আমাদের দেশের কাশ্মীর অশান্ত হচ্ছে, এটি কি হতে দেওয়া যাবে না। দেখো, 370 ধারা যতদিন ছিল ততদিন পর্যন্ত সেখানে ইয়ারলি যেত পর্যটক 40,000, প্রায় 40,000 ওখানে যেতে হচ্ছে পর্যটক। কিন্তু 370 উঠে যাওয়ার পর থেকে কাশ্মীরে গেছে পর্যটক ইয়ারলি যাচ্ছে 30 লাখ, অর্থাৎ একটা প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়েছে পর্যটকদের। এবারে পর্যটক বৃদ্ধি হওয়ার অর্থ কি? সেখানে অর্থনীতি পুরোপুরি বদলে যাওয়া। অর্থাৎ এই যে আমরা ওখানে যাব, আমরা ওখানে গিয়ে কোনো একটা গাড়ি করে যাব, গাড়ি ভাড়া ওখান থেকে নেব, অর্থাৎ তার একটা উপার্জন ওখানে হবে। আমরা ওখানে কিনে কিছু খাবো, ওখানকার যারা নাকি খাবার দাবার বিক্রি করছে তাদের কিছু আয় ওখানে হবে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো, সেখানে এন্ট্রি ফিস দেবো, সেখানকার কিছু লাভ হবে, উপার্জন ওখানে হবে। অর্থাৎ আমরা ওখানে গিয়ে হোটেলে উঠবো, সেই হোটেলটা হয়তো আমরা ওখানে গিয়ে হোটেলে উঠবো, সেই হোটেলটা যে মালিকের তার কিছু লাভ হবে, এই উপার্জনটা বাড়বে। অর্থাৎ সব মিলিয়ে পর্যটন শিল্পটা বাড়লে পরে কিন্তু টোটাল কাশ্মীরে একটা আর্থিক একটা উন্নতি অনেকখানি হওয়া সম্ভব, এবং হয়ে আসছে ইতিমধ্যে। কিন্তু আমাদের সরকার থেকেও কিন্তু কাশ্মীর ডেভেলপমেন্ট করার জন্য প্রচুর অর্থ বরাদ্দ করে দিয়েছে অলরেডি কিন্তু কাশ্মীরের অবস্থা অনেকখানি চেঞ্জ হয়ে আসছে। ঠিক এই অবস্থা ঘটলো, ঠিক এই সময় ঘটলো যে এই হামলাটি। এবার এতে করে কি হবে? এতে করে কি হলো? এক ধাক্কায় সেখানে পর্যটন শিল্পটা একেবারে ডাউন হয়ে গেল, অর্থাৎ ওখানে কেউ যাবে না, যারা ওখানে যেত তারা ওখানে আর কেউ যাবে না। খুব স্বাভাবিক, যখন কোনো জায়গাতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ওখানে আর কেউ যায় না। তোমাকে ওখানে ফ্রিতে নিলে তুমি ওখানে যাবে না, কেননা জীবনের দাম সব থেকে হচ্ছে বেশি। যেখানে জীবনের দামটা ওখানে থাকছে না, ফলে ওখানে আর কেউ না যাওয়াটাই স্বাভাবিক। এর ফলে কি হবে? ওখানে অভাব দেখা দেবে, দারিদ্রতা আবার দেখা দেবে, মানুষের পেটে অন্ন থাকবে না। খাবারটা তো আসল, ভাত নেই, খাবেটা কি? তো খাবার যখন না থাকে, অর্থ না থাকে, তখন কী হয়? মানুষের দুষ্কৃতিমূলক কাজকর্ম বৃদ্ধি পায়। এবার এই দুষ্কৃতিমূলক কাজকর্ম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কী হবে? সেখানকার শান্তি নষ্ট হবে। এবার দুষ্কৃতিমূলক কার্যকলাপ হলে কী হবে? ওখানে পুলিশরা ধরপাকড় করা শুরু করবে, আর্মিরা ধরপাকড় করা শুরু করবে, এবং সেই সুযোগে কিছু সন্ত্রাসবাদীরা এগিয়ে আসবে। তারা বলবে, নে তুই পাথর মার, তোকে এত টাকা দেবো, তুই পাথর ছোড়। এই পাথর ছোড়াছড়ির ব্যাপারটা আবার ওখানে শুরু হবে।
এতে করে কী হবে, পুরো পরিবেশটা একটা অশান্ত একটা পরিবেশ সৃষ্টি হবে। সেই সমস্ত খবরগুলো আসবে, মিডিয়াতে আসবে, বাইরে বিশ্বের কাছে আসবে। যারা ছিল বিদেশি পর্যটক, ওরাও এখানে আর আসবে না, ওরা ভয় পাবে, সন্ত্রস্ত হবে, আর এখানে আসবে না। ফলে এখানকার পরিবেশ আবার সেই আগের অবস্থায় ফিরে আসবে। দু একটি হয়তো লোককে ধরে নিয়ে যাবে গিয়ে, তখন আবার সেই জঙ্গিবাদ যা আবার যারা আছে, সন্ত্রাসবাদীরা আছে, ওরা আবার এসে মদত দেবে, দেখ যে তোদের লোককে ধরে নিয়ে গেল, চল তোরা হামলা কর, তোর হাতে একটা অমুক তোল, এই তোল ইত্যাদি। অর্থাৎ এতে করে কী হবে, আবার সেই অঞ্চল জুড়ে সন্ত্রাসী কার্যকলাপগুলো বৃদ্ধি পাবে। তাহলে কী হবে, এই যে একটা অ্যাটাক, শুধু অ্যাটাক নয়, এটা কিন্তু একটা পুরো সিস্টেমকে একেবারে নষ্ট করে দেওয়ার একটা বড় চক্রান্ত। এবং তার সঙ্গে সঙ্গে ওই যে বেছে বেছে ধর্ম জিজ্ঞেস করে যে হত্যা করা, তার সঙ্গে কি হলো, আমাদের দেশের ভেতরেই একটা পরস্পরকে অবিশ্বাসের জায়গা একটা তৈরি করে দেওয়া হলো, যাতে আমরা নিজেরাই একে অন্যকে সন্দেহ করতে শুরু করি, আমরা ভুল বুঝতে শুরু করি, একে অন্যকে আক্রমণ করা শুরু করি। এগুলো হওয়া শুরু হচ্ছে এই একটা অ্যাটাককে কেন্দ্র করে। তাই চাইবো এখানে বর্তমান সময় আমাদের প্রত্যেকের উচিত সঠিক শিক্ষাটা মেনে নিয়ে আমাদের চলা, নিজের বুদ্ধি দিয়ে চলা, নিজের ভাবনাটা দিয়ে চলা, যে হ্যাঁ এটা কিন্তু আমাকে বলা মানে এই নয়। এখন বর্তমান সময় কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে অনেক ধরনের কথা বলবে, সামাজিক মাধ্যমে অনেক কিছু উড়বে, অনেক মানুষ উত্তপ্ত করা বক্তব্য রাখবে, কিন্তু ওই সমস্ত পা দেওয়া যাবে না। কারণ আলটিমেটলি কিন্তু ক্ষতি হয় সাধারণ মানুষগুলোরই ক্ষতি হয়, যারা দিন আনে দিন খায়, তাদের লক্ষ্য জীবন লেখাপড়া করে বড় হব, স্বাবলম্বী হব, ওদের জীবনটা কিন্তু নষ্ট হচ্ছে এই সমস্ত কাজকলাপের মাধ্যমে। ফলে আমাদের উচিত অনেক দায়িত্ববান হয়ে সব কিছুকে পর্যবেক্ষণ করে যাওয়া, ওখানে যা অসুবিধা হচ্ছে, যা সমস্ত জঙ্গি কার্যকলাপ ওখানে হচ্ছে, তা দেখার জন্য ভারতের সেনাবাহিনী আছে, তা দেখার জন্য কাশ্মীরের পুলিশ আছে, ওরা ওগুলো সামলাবে। কিন্তু আমরা যারা নাগরিক, আমরা যেন ওই সন্ত্রাসবাদকে লক্ষ্য করে একে অন্যকে হিংসা না ছড়াই, একে অন্যকে অবিশ্বাস না করি, একে অন্যকে আক্রমণ না করি, এটা কিন্তু হওয়া উচিত না। এই সময়টাতে আমাদের অনেক ধীরস্থির থাকা উচিত, অনেক সংযত হওয়া উচিত। কারণ এটা একটা ইমেজ, এই ইমেজ যদি যায় কি আমাদের ইন্ডিয়ার বাইরে, বিদেশে এই ইমেজটা যাবে কি, ইন্ডিয়া দেশটা এমনই যেখানে খালি ধর্ম নিয়ে মারামারি হয়, হানাহানি হয়, কাটাকাটি হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এদেশে আর কোনো বাণিজ্য আসবে না, কোনো ইন্ডাস্ট্রি আসবে না, কোনো বড় বিজনেস এখানে আর ব্যবসা করতে আসবে না। অর্থাৎ এই যে একটা আতঙ্কের একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া, এটা হচ্ছে একেবারে পূর্ব পরিকল্পিত। এর মাধ্যমে হচ্ছে বাইরে একটা বার্তা দাও যে এই দেশটি হচ্ছে ব্যবসার জন্য ভালো নয়, শিল্পের জন্য ভালো নয়, এমন একটা বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে এই আতঙ্কের মাধ্যমে। ফলে আমরা চাইবো এখন যেন এই সমস্তগুলো না ছড়ায়, তাহলে পরে আমাদের দেশে অনেক বিদেশি শিল্প আসবে, বাণিজ্য আসবে, কারখানা আসবে, আমার দেশের ছেলেমেয়েরা চাকরি করবে, হাতে অর্থ আসবে, অর্থনীতি আরও বাড়বে, দেশটা আরও উন্নতি হবে। ফলে এই সমস্ত আতঙ্কবাদ সন্ত্রাসবাদকে মোকাবিলা করার জন্য ইন্ডিয়ান আর্মি আছে, ওরা এখানে যথেষ্ট। কিন্তু আমাদের কিন্তু এই সাধারণ লোকদেরকে এটা আমাদের বুঝতে হবে যে আমরা যেন এই প্ররোচনায় পা না দিয়ে আমাদের এলাকার মধ্যে কোনো সমস্যা সৃষ্টি না করি। আমাদের লক্ষ্য রাখতে হবে, এটি হচ্ছে আমাদের একটা দায়িত্ব, একটি কর্তব্য। ফলে সীমা চুক্তি পাকিস্তান বন্ধ করলো, সে দেখার জন্য আমাদের অবশ্যই পলিটিশিয়ানরা আছে, আমাদের মন্ত্রীরা আছে, মিনিস্টার যারা আছেন, আইএসরা আছে, আইপিএসরা আছে, ওনারা এগুলো দেখবেন। তা নিয়ে আমাদের কোনো আতঙ্কিত হওয়ার কোনো চিন্তা নেই। এক সিদ্ধান্তের বিরুদ্ধে অন্য সিদ্ধান্ত আসবে, একটা যুক্তির প্রেক্ষিতে আরেকটা পাল্টা যুক্তি এখানে আসবে, ফলে সমস্যা আসবে, সমাধান থাকবেই। কিন্তু আমরা সাধারণ লোকেরা যেন উত্তেজিত না হই, আমরা যেন কোনোভাবে আতঙ্কিত না হয়ে একে অন্যকে আক্রমণ করে না বসে, এটি আমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবো। জয় হিন্দ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।